নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আমি শঙ্কর মণ্ডল, আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ শঙ্করে নাও। রিসেন্টলি আপনারা হয়তো এই বিষয়ে আর্টিকেল দেখে থাকবেন, আর যদি আপনারা না দেখে থাকেন তবে আপনাদেরকে আমি বলি, চায়নাতে পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি পাওয়া গেছে। সত্যি কি ভাগ্য চায়নার! এরা এমনিতেই এত ধনী দেশ, আর কয়েক বছরের মধ্যে নমিনাল বেসিসে পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হবে, আর এর মাঝে এত বড় সোনার ভান্ডারের খোঁজ পাওয়া ভাগ্য। সত্যি কি ভাগ্যবান দেশ, ঠিক এমনটাই আপনাদের মনে হতে পারে। আসলে এটা শুধু চায়নার লাক বা ভাগ্য নয়, এই ঘটনা হচ্ছে সেই ইনভেস্টমেন্টের রেজাল্ট যা কিন্তু চায়না করেছে এবং ভারতবর্ষ করেনি। এই যে হঠাৎ করে চায়নার হুনান প্রদেশে এক বিশাল বড় সোনার খনির খোঁজ পাওয়া গেছে। বাই দ্য ওয়ে, সোনার পরিমাণ বিষয়ে যদি আপনাদেরকে জানাই, তবে প্রায় 1000 মেট্রিক টন হাই কোয়ালিটি পিওর সোনার ওর খুঁজে পাওয়া গেছে। তো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন বহু পরিমাণে সোনা এখান থেকে চায়না বের করতে পারবে। টোটাল ভ্যালু যদি আপনারা বের করতে বসেন, তবে প্রায় 7 লাখ করোড় রুপিস, 7 লক্ষ কোটি টাকা ভ্যালুয়েশন দ্বারা এই প্রাপ্ত সোনার খনির। আর ইউএস ডলারে যদি আপনি বলেন, তবে 84 বিলিয়ন ইউএস ডলার, বা মোট কথা বলতে গেলে 80 বিলিয়ন ডলারের ওপরের অ্যামাউন্ট এর গোল্ড এখানে খুঁজে পাওয়া গেছে। সেখান থেকে প্রাপ্ত সোনার পরিমাণের এক তুলনা দেওয়ার জন্য আপনাদেরকে বলি, ভারতবর্ষের যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে যতটা সোনার ভান্ডার আছে, তার কাছে থাকা সমস্ত যে সোনার পরিমাণের থেকেও বেশি সোনা এই একটি খনিতে পাওয়া গেছে। যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে মোট বৈদেশিক মুদ্রা ভান্ডারের যে পরিমাণ তা 650-700 বিলিয়ন ডলার থাকুক না কেন, ভারতবর্ষের আরবিআই এর কাছে যে টোটাল গোল্ড রিজার্ভ, তাতে সোনার পরিমাণ কিন্তু বৈদেশিক মুদ্রা ভান্ডারের মাত্র 7 থেকে 8%। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আমরা ভ্যালুয়েশন দেখি, তবে ভারতবর্ষের আরবিআই এর কাছে টোটাল গোল্ড রিজার্ভ 67 বিলিয়ন ডলারের আশেপাশে। তো ভবিষ্যতে যখন চায়না তাদের এই গোল্ড মাইনিং থেকে সোনা বের করতে শুরু করবে না, তখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লিস্টে বর্তমানে চায়না 6 নম্বর স্থানে থাকলেও চায়না কিন্তু এক ধাক্কায় রাশিয়া, ফ্রান্স, ইটালি, এমনকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকে কাটিয়ে একদম জার্মানির ঠিক নিচে এসে দাঁড়িয়ে পড়বে টোটাল গোল্ড হোল্ডিং এর ব্যাপারে। ইট ইজ আ হিউজ ভিক্টরি ফর চায়না। এখন আপনারা হয়তো বলবেন, কি অদ্ভুত ভাগ্য, কি অদ্ভুত এই পৃথিবী, যে যেই দেশ নাকি আগে থেকেই এত ধনী ছিল, তারাই আবার পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি পেয়েছে। ভারত কেন আজ পর্যন্ত পায়নি? ওয়েল, এর পিছনে এক বড় কারণ আছে। তার কারণ আপনাদেরকে বলছি। ভারতবর্ষে সোনা কোথায় আছে, কয়লা কোথায় আছে, তেল কোথায় আছে, ইউরেনিয়াম, লিথিয়াম কোথায় আছে, বেসিক্যালি তো আমরা জানি না। ভারতবর্ষে আমরা যে ভূভাগের উপরে বসবাস করছি, তার নিচে কোথায় যে কি কি খনি আছে তা আমরা জানি না। কেননা এক্সপ্লোরেশন করতে, যে কোথায় সোনা আছে, কোথায় কি আছে, তা খুঁজে বের করতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়। আর বহুবার এই খোঁজাখুঁজি করেও, সময় নষ্ট করেও, টাকা ব্যয় করেও কিন্তু একটা রিস্কের এলিমেন্ট চলে আসে। এই যে হঠাৎ করে আমরা খবর পেলাম এত বড় সোনার খনি চায়নাতে পাওয়া গেছে, চায়না ভবিষ্যতেও নিজের দেশে বহু প্রিসিয়াস মেটাল, গোল্ড, ডায়মন্ড প্রভৃতির খোঁজ চালাতেই থাকবে। এর কারণ আপনাদেরকে বলি, চাইনিজ ইকোনমি ক্যান অ্যাফোর্ড দিস। চায়না এই সমস্ত এক্সপ্লোরেশন প্রজেক্টকে সাপোর্ট করতে পারবে তাদের ইকোনমির দ্বারা। আমাদের দেশের সমস্যা এইখানেই যে আমাদের দেশে যখনই টাকা আসে, তখনই আমরা কোনো না কোনো ফ্রিবি দিতে শুরু করি। ভোট আসলে কেউ না কেউ টাকা দিতে থাকে। আর এই সমস্ত ছাড়াও আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার প্রভৃতি বড় বড় প্রায়োরিটি আছে। তো সরকারের কাছে শেষ পর্যন্ত বেশি টাকা থাকে না ভারতের কোথায় কি আছে তা খুঁজে বের করার মতো বড় বড় এক্সপ্লোরেশন প্রজেক্ট চালানোর জন্য, যে আমাদের কাছে কোথায় কত সোনা আছে, কোথায় কত লিথিয়াম, ইউরেনিয়াম ও অন্য কোনো মেটাল আছে কিনা তা দেখার মতো টাকা আমাদের কাছে নেই। দেখুন, ভারতের সমস্যাকে আমি আপনাদেরকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলছি। যখন ভারত সরকারের যে ল মেকার আছে, তারা যখন দেশের বাজেট বানাতে বসেন, ধরে নিন তাদের কাছে হাইপোথেটিক্যালি 100 টাকা থাকে, ধরে নিন। তবে তার মধ্যে 85 থেকে 90% তো লেগে গেছে অন্য অন্য জায়গাতে। তারপরেও বাকি রয়েছে আপনার ডিফেন্স ও তার রিলেটেড আর অন্য কিছু জিনিস। আর আপনি যদি বলেন যে ঠিক আছে, এবার আমরা অন্য কোনো খাতে কম খরচ করে বা খরচ না করে বাকি টাকা আমরা যদি এক্সপ্লোরেশনে লাগিয়ে দিই, তাতেও ওর মধ্যে একটা রিস্ক চলে আসবে যে এই সমস্ত এক্সপ্লোরেশন প্রজেক্ট কিন্তু বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়। এই সমস্ত কাজে বারবার আমরা কিন্তু ভুল প্রমাণিত হতেই পারি। ধরে নিন আপনার কাছে ডেটা আসলো যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কোনো জায়গায় গুরুত্বপূর্ণ সোনার খনি থাকতে পারে। তো আমরা তার খোঁজ শুরু করলাম, বছরের পর বছর ধরে আমরা খুঁজতে থাকলাম, অবশেষে শেষ পর্যন্ত কিছুই মিলল না। কারণ দেখুন, ভারতবর্ষ এক বিশাল বড় দেশ। বহুবার আপনি এই সমস্ত প্রজেক্টে বছরের পর বছর সার্চ করতে থাকবেন, আর শেষ পর্যন্ত কি হবে, আপনার এত বছর ধরে যেখানে প্রয়োজন ছিল সেখানে তো আপনি টাকা খরচ করেননি, আর যেখানে টাকা ইনভেস্ট করেছিলেন তার কোনো ফলাফলও বেরোলো না। এতে আপনার দেশের লোকের মনে হবে যে আপনি দেশের জন্য ঠিক সিদ্ধান্ত নেননি, এদিক ওদিক টাকা নয়ছয় করেছেন। তো এই সমস্ত নানা কারণের ফলে ভারতবর্ষে যে সমস্ত এক্সপ্লোরেশন এত বছর হওয়া উচিত ছিল, তা আমরা কখনো করিনি বা করতে পারিনি। এর এক্সাম্পলের জন্য আপনাকে বলি, ভারতবর্ষের যে অবভিয়াস জিওলজিক্যাল পোটেনশিয়াল রয়েছে, যার অর্থ হলো ভারতবর্ষের ঠিক এতটা এরিয়ায় ডায়মন্ড, গোল্ড প্রভৃতি নানা রকমের জিনিস থাকতে পারে, তা কিন্তু আপনি মিলিয়নস অফ
স্কয়ার কিলোমিটার দেখতে পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই যে ব্লকগুলি যেগুলো মাটির নিচে থাকে, এদের লোকেশনই আমাদের জানা নেই। যার অর্থ হলো এটা তো আমরা জানি যে ভারতবর্ষের নিচে ঠিক এগুলো আছে, কিন্তু তা ঠিক কোথায় পাওয়া যাবে তা আমরা এখনো জানি না বা খুঁজে বের করতে পারিনি। একটা অনুমান আমাদেরকে এটা বলে যে ভারতবর্ষের যে সম্পূর্ণ রিসোর্স আছে তার মাত্র 2% আমরা মাইন করতে পেরেছি এতদিনে। আর যত রিসোর্স আমরা পেয়েছি আজ পর্যন্ত ভারতবর্ষে তা অবস্থিত অল রিসোর্সের মাত্র 10%। দিস ইজ সো আনফর্চুনেট ফর আস। 90% হিরে, সোনা, লিথিয়াম আমরা জানি না ভারতবর্ষের কোথায় কোথায় মজুদ আছে। আরো ভালো করে বোঝার জন্য উদাহরণস্বরূপ অস্ট্রেলিয়াকে একটু দেখুন। অস্ট্রেলিয়া একটি সমৃদ্ধশালী দেশ ও কন্টিনেন্ট, তাদের কিন্তু 90% দেশটি অলরেডি এক্সপ্লোর্ড। তারা অদ্ভুত লেভেলে এক্সপ্লোরেশন চালিয়েছে, তারা জানে যে কোথায় ঠিক কতটা পরিমাণে কি রয়েছে। ঠিক সেইভাবে চায়নাও অনুসন্ধান চালিয়েছে এবং চালাচ্ছে, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার্স খরচ করেছে, হুনান প্রদেশে খোঁজ চালিয়েছে, তিব্বতে খোঁজ চালিয়েছে। আর দেখুন এক সময় না এক সময় ইউ আর বাউন্ড টু স্ট্রাইক গোল্ড, ডায়মন্ড এটসেট্রা। আর এটাও জানা যাচ্ছে যে তাদের কাছে বর্তমানে এমন ডেটা রয়েছে যে চায়না তাতে বহু বছর ধরে লাগাতার সোনা এবং দামি দামি মূল্যবান মেটালস বের করতে থাকতে পারবে। আমাদের ভারতবর্ষে এক্সপ্লোরেশন যে জিনিসটা তা এতটাই কম পরিমাণে করা হয়েছে এখনো পর্যন্ত যে আমরা সোনা হিরে তো ছাড়ুন, আমাদের দেশে প্রাচীনকালে কোন ধরনের ডাইনোসর পাওয়া যেত তাই জানি না। কয়েক বছর আগে এক খোঁজের ফলে জানা গেছে, আপনারা হয়তো জেনে থাকবেন, যে পৃথিবীতে অবস্থিত সবচেয়ে বড় সাপ যাকে আমরা জানতাম যে টাইটানোবোয়া, তা নয়, আসলে তার নাম হলো বাসুকি ইন্ডিকাস, যারা নাকি প্রাচীনকালে ভারতবর্ষে অবস্থান করতো। তো সত্যি আমাদের সকলকে এটা আশা করা উচিত যে আমাদের দেশ যত উন্নত হবে, যত ডেভেলপড হবে, তত এই সমস্ত দিকে আমরা অর্থ খরচ করতে শুরু করব। এবং দেখুন সত্যি এই যে পলিটিশিয়ানরা ভোটের নামে নানা রকম জিনিসের নামে ফ্রিবিজ দেয়, বিনা পয়সায় জিনিস দেয়, তা যেন বন্ধ হোক। আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, এই যে ফ্রিবি কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আসলে কোনো দেশ আজ পর্যন্ত ফ্রিবিজ দিয়ে একটা ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়নি। আজকের দিনে চায়না যে পর্যায়ে পৌঁছে গেছে তা কখনোই ফ্রিবিজ দিয়ে টাকা বিলিয়ে আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারবো না, কখনোই পারবো না। এমনটা হলে দেশের কিছু উন্নতি হবে, টাকা বিলিয়ে দেওয়া হবে, আবার একটু উন্নতি হবে, আবার কিছু টাকা বিলিয়ে দেওয়া হবে। আমাদের সকলের এটাই আশা করা উচিত যে ভবিষ্যতে আমাদের দেশের যে লিডাররা আছে তারা যেন শর্ট টার্মের জায়গায় লং টার্ম বিষয়ে চিন্তাভাবনা করেন এবং এই ফ্রি না দিয়ে দেশকে আরও এগিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন। তো আশা করি এই নিউজের ফলে কি প্রভাব আসবে তা আপনারা বুঝতে পেরেছেন। এর ফলে চাইনিজ কারেন্সি অনেক স্টেবল হবে, চায়নাতে অনেক নতুন জব ক্রিয়েট হবে। তো আশা করব ভবিষ্যতে ভারতবর্ষ এমন কোনো এক গুড নিউজ তাড়াতাড়ি আসবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। জয় হিন্দ।